আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে। শুরুতে আমাদের জানতে হবে প্যাটার্ন কি, প্যাটার্ন বলতে কি বোঝায়। দেখো, প্যাটার্ন হচ্ছে গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। আমি যদি আবারও বলি, গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করাকে কি বলা হয়? প্যাটার্ন বলা হয়। এবার আমরা যদি প্যাটার্নের কয়েকটা উদাহরণ দিতে চাই, তাহলে দেখো, শিশুর লাল নীল ব্লক আলাদা করে একটি প্যাটার্ন, কারণ লাল দিকের গুলো যাবে একদিকে আর নীলের গুলো যাবে অন্যদিকে। শিশু যে গণনা করতে শিখে, এই যে সংখ্যা রয়েছে সেটাও একটা প্যাটার্ন। পাঁচের গুণিতকগুলো শেষে 0 বা 5 রয়েছে, এটিও একটি প্যাটার্ন। দেখো, আমি যদি 5-এর নামাতাটা লিখি এখান থেকে, 5 গুণ 1, 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15। এই যে আমি 5-এর গুণিতকগুলো পাচ্ছি, এগুলো লক্ষ্য করলে একক স্থানীয় অঙ্কে 5 অথবা 0 থাকতেছে। এই যে এককের গড়ে 5 অথবা 0 থাকতেছে, এটিও একটি কি? প্যাটার্ন। এরপর দেখো, আমাদের পোশাকে নানা রকম বাহারি নকশা, বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্য নকশা ইত্যাদি জ্যামিতিক প্যাটার্ন। এগুলো হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। আমরা এইখানে একটা অনুক্রম লিখলাম, এই অনুক্রমটাও একটা প্যাটার্ন। কেমনে দেখো, আমি যদি এখানে পাশাপাশি সংখ্যাগুলো লক্ষ্য করি, যেমন এখান থেকে আমি যদি 7 থেকে 1কে বিয়োগ করি, তাহলে এখানে পাচ্ছি আমরা 3। 7 থেকে 4কে বিয়োগ করলেও পাচ্ছি 3। 10 থেকে 7কে বিয়োগ করলেও পাচ্ছি 3। 13 থেকে 10কে বিয়োগ করলেও পাচ্ছি আমরা 3। তাহলে এখানে পাশাপাশি পার্থক্যটা সবসময় একই রকম, সেজন্য এই অনুক্রমটাও একটা প্যাটার্ন। আমরা যদি দ্বিতীয় অনুক্রমটা লক্ষ্য করি, তাহলে দেখো তো, এখানে 4 থেকে 2 চলে গেলে পাচ্ছি আমরা 2। 8 থেকে 4 চলে গেলেও পাচ্ছি আমরা 4। 16 থেকে 8 চলে গেলে পাচ্ছি আমরা 8। 32 থেকে 16 চলে গেলে পাচ্ছি আমরা 16। এখানে আমরা পাশাপাশি পার্থক্যগুলো লক্ষ্য করলে দেখব যে পাশাপাশি পার্থক্যটা 2 করে বৃদ্ধি পাচ্ছে। 2 করে বৃদ্ধি পাচ্ছে, সেজন্য এটিও একটি কি? প্যাটার্ন। এরপর আমাদের বইয়ে একটা টাইলসের চিত্র দিয়ে আছে, এটিও একটি প্যাটার্ন। আমরা যদি এই চিত্রটা লক্ষ্য করি, তাহলে দেখো, এখানে শুরুতে 1 রয়েছে, এরপর দুইটা পাশাপাশি 1 রয়েছে। এবার এই দুইটার যোগফলটাকে এখানে বসানো হয়েছে, 1 + 1 = 2। আবারও দুই পাশে দুইটা 1 দেওয়া হয়েছে। এবার এই দুইটার যোগফল এখানে বসানো হয়েছে, 1 আর 2 3, 2 আর 1 3। এবার দুই পাশে দুইটা কি দিয়েছে? 1 দিয়েছে। এবার 1 আর 3 এর যোগফলটা এখানে বসিয়েছে 4। 3 3 যোগ করলে পাচ্ছি 6, এখানে 6টা বসানো হয়েছে, 3 আর 1 4। এবার দুই পাশে দুইটা 1 দেওয়া হয়েছে। এটিও একটি প্যাটার্ন, কারণ এই যে চিত্রটা রয়েছে, এই চিত্রটার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এখানে দুই পাশে 1 থাকতেছে, দুই পাশে 1 থাকতেছে, আমরা পূর্বের দুই পদ যোগ করলে মাঝখানের পদের যোগফলটা পাচ্ছি, সেজন্য এটিও একটি বিশেষ ধরনের প্যাটার্ন। এরপর আমরা আলোচনা করব স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন নিয়ে। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন নিয়ে আমি যদি প্যাটার্নের আরো অসংখ্য উদাহরণ দিতে পারবো। দেখো, আমরা যদি জোড় সংখ্যার একটা অনুক্রম বলি, যেমন 2, আমি যদি জোড় সংখ্যার একটা অনুক্রম বলি, দেখো 2 4 6 8, এটাও একটা প্যাটার্ন, কারণ এখানে 2 করে বৃদ্ধি পাচ্ছে, এটাও একটি প্যাটার্ন। আমি যদি স্বাভাবিক সংখ্যার একটা অনুক্রম বলি, 1 2 3 4, এটাও একটি প্যাটার্ন, কারণ এখানে প্রত্যেকটা পদের পার্থক্য সমান। আমি যদি বিজোড় সংখ্যার একটা অনুক্রম বলি, 1 3 5 7 ডট ডট, এটিও একটি প্যাটার্ন, কারণ এখানে পাশাপাশি পার্থক্যটা সবসময় একই থাকতেছে, সেজন্য এটিও একটি কি? প্যাটার্ন। এবার আমরা জানবো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন নিয়ে। প্রথমে রয়েছে মৌলিক সংখ্যা নির্ণয়। মৌলিক সংখ্যা নির্ণয় করতে গেলে শুরুতে আমাকে জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। 1 থেকে বৃহত্তর যে সকল সংখ্যার
এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তাকে মৌলিক সংখ্যা বলে। এক কথায় আমি যদি বলতে চাই যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেটি হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো 5, এই 5কে আমি যদি ভাগ করতে চাই তাহলে আমি শুধু এক এবং কত দিয়ে ভাগ করতে পারবো? 1 এবং 5 দিয়ে ভাগ করতে পারবো, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। সেজন্য এই সংখ্যাটার গুণনীয়ক হচ্ছে 1 এবং 5, অন্য কোনো গুণনীয়ক নেই বিধায় এটি একটি কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এরপর আমরা উদাহরণ হিসেবে বলতে পারি 2, 2 হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 2 কি বললাম স্যার? 2 হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এরপর 3, 5, 7 ইত্যাদি এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা যদি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো দেখি, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে আমার 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। এরপর দেখো এখানে আমরা একটা ছোট্ট টেকনিক দিয়েছি তোমাদের জন্য মৌলিক সংখ্যা মনে রাখার জন্য। 4422 32 23 21 এটি হচ্ছে একটি টেকনিক মৌলিক সংখ্যা মনে রাখার। এই প্রথম 4 দ্বারা কি বোঝায়? এই প্রথম 4 দ্বারা বোঝায় 1 থেকে 10-এর ভিতর আমার মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। একইভাবে 11 থেকে 20-এর ভিতর মৌলিক সংখ্যা পাচ্ছি 4টি, 21 থেকে 30-এর ভিতর 2টি, 31 থেকে 40-এর ভিতর 2টি। এভাবে এই পার্থক্যটা এই টেকনিকটা সাজানো হয়েছে। এবার যদি আমরা এদিকে দেখি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 4টি, সেগুলো হচ্ছে তোমার 2, 3, 5, 7। এখানে আমরা এইভাবে 100 পর্যন্ত দিয়েছি, তোমরা একটু এখান থেকে এসএস নিয়ে নিবা আর এগুলো অবশ্যই ভালো করে শিখে ফেলবা, এটা তোমার ভবিষ্যতে কাজে আসবে ইনশাআল্লাহ। আমরা যদি বইয়ের দিকে ফিরে যাই তাহলে বইয়ে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো বইয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, এখানেও সেম একটা চিত্র দেওয়া আছে। এই চিত্র থেকে মৌলিক সংখ্যাগুলো তারা আলাদা করে দিয়েছে। এটা তোমরা আমাদের আগের আমি যে এসএস দিয়ে নিতে বললাম এটা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে এই মৌলিক সংখ্যাগুলো তোমরা পারবা। এটা নিয়ে আমরা আর পড়ে না থাকি। এদিকে দেখো এবার উদাহরণ 1। উদাহরণ 1-এ বলা হয়েছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। এখানে একটা অনুক্রম দিয়ে আছে, এই অনুক্রমের পরবর্তী সংখ্যাগুলো আমাকে কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। এখন আমি প্রদত্ত সংখ্যাগুলো লিখলাম, এবার পাশাপাশি পার্থক্যটা লক্ষ্য করি। এখান থেকে 10 থেকে যদি 3 চলে যায় তাহলে এখানে আমরা পাচ্ছি 7। একইভাবে 17 থেকে 10 চলে গেলে আমরা পাচ্ছি 7, 24 থেকে 17 চলে গেলে পাচ্ছি আমরা 7, 31 থেকে 24 চলে গেলে 7। তাহলে এখানে সবসময় পাশাপাশি পার্থক্য পাচ্ছি আমরা কত? 7। তাহলে আমি যদি পরবর্তী সংখ্যা বের করতে চাই, এই যে এখানে 31 রয়েছে, আমি 31-এর সাথে পার্থক্যটা যোগ করে দিব। যোগ করে দিলে আমি পাচ্ছি কত? 38। এবার আমি 38-এর সাথে আমার পার্থক্যটা যোগ করে দিই, তাহলে পাচ্ছি কত? 45। তাহলে পরবর্তী দুইটা সংখ্যা নির্ণয় হয়ে গেছে। পরবর্তী দুইটা সংখ্যা পাচ্ছি আমরা 38 এবং 45। তাহলে এখান থেকে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তুমি আগে পাশাপাশি পার্থক্যটা দেখবা। যদি পাশাপাশি পার্থক্য সবসময় একই থাকে তাহলে তুমি পরবর্তী সংখ্যা নির্ণয়ের বেলায় যেটা তোমার শেষে থাকবে তার সাথে তুমি পাশাপাশি পার্থক্য যত পাইছো তত কি করে দিবা? যোগ করে দিবা। যোগ করে দিয়ে তুমি যে যোগফলটা পাবা সেটা হচ্ছে পরবর্তী সংখ্যা। ওই সংখ্যার সাথে তুমি যদি আবারও পরবর্তী সংখ্যা পাশাপাশি পার্থক্যটা যোগ করে দাও তাহলে পরবর্তী সংখ্যাটাই পেয়ে যাবে। তাহলে আমরা এবার এই 3 নম্বর পৃষ্ঠায় চলে আসলাম। 3 নম্বর পৃষ্ঠাটি লক্ষ্য করো, সংখ্যাগুলো পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রদত্ত সংখ্যাগুলো একটু লক্ষ্য করো। এখানে দেয়া আছে 1 আছে, 4 আছে, 1, 4, 9, 16, 25। এবার আমরা পাশাপাশি পার্থক্যটা বের করি। এখানে পার্থক্য হচ্ছে, দেখো তো, এখানে পার্থক্য হচ্ছে তোমার 3, এখানে পার্থক্য হচ্ছে 5, এখানে পার্থক্য হচ্ছে 7, এখানে পার্থক্য পাচ্ছি আমরা কত? 9। আমরা যদি 4 থেকে 1কে বাদ দিই তাহলে পাচ্ছি 3, 5 থেকে যদি আমরা কাকে বাদ দিই? 4কে বাদ দিই তাহলে আমরা পাচ্ছি 9 থেকে যদি আমরা 4কে বাদ দিই তাহলে পাচ্ছি 5, 16 থেকে 9কে বাদ দিলে আমরা পাচ্ছি 7, 25 থেকে 16কে বাদ দিলে আমরা পাচ্ছি কত? 9। তাহলে প্রতিবার পার্থক্যটা যদি লক্ষ্য করো, এখানে ছিল 3, এখানে হচ্ছে 5, তাহলে এখানে কত বৃদ্ধি পাইছে? 2 বৃদ্ধি পাইছে। এখানেও 2 বৃদ্ধি পাইছে, এখানেও 2 বৃদ্ধি পাচ্ছে। তার মানে প্রতিবার এখানে পার্থক্যটা 2 করে বৃদ্ধি পাচ্ছে। অতএব পরবর্তী সংখ্যা যদি আমি বের করতে চাই তাহলে 25, 25-এর সাথে আমার যোগ করতে হবে এই 9-এর সাথে আরো 2 যোগ করতে হবে, 9-এর সাথে আরো 2 যোগ করতে হবে। তাহলে আমি পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব। পরবর্তী সংখ্যাটি হচ্ছে আমার 36। এরপর উদাহরণ 3-এর দিকে একটু লক্ষ্য করি আমরা। সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এখানে সংখ্যাগুলো দেয়া আছে, প্রদত্ত সংখ্যাগুলো। এই প্রদত্ত সংখ্যাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো তো
এই পাশাপাশি দুইটা এখান থেকে একটা বিয়োগ করলে আমরা পাচ্ছি কত 4, এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি কত 1। তাহলে পাশাপাশি পার্থক্যটা আমার মিলতেছে না, এবং ওই যে আগে 2 করে বৃদ্ধি পাইছে এরকমও আসতেছে না। তাহলে আমি দেখি এই 1 এর সাথে আমি 5কে যোগ করি, 1 এর সাথে 5কে যোগ করলে আমি পাচ্ছি 6, 5 এর সাথে আমি যদি 6কে যোগ করি তাহলে পাচ্ছি 11, 6 এর সাথে আমি যদি 11কে যোগ করি তাহলে পাচ্ছি 17, আমি যদি 11-র সাথে 17কে যোগ করি তাহলে পাচ্ছি 28, এরপর হচ্ছে 45। তাহলে প্রদত্ত সংখ্যাগুলো একটি প্যাটার্ন লেখা হয়েছে, পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান, যেমন অতএব পরবর্তী সংখ্যাটি হবে 17 যোগ 28 সমান সমান হচ্ছে তোমার 45, সমান সমান কত 45। এরপর 1 নাম্বার কাজটি একটু লক্ষ্য করো, এখানে বলা হয়েছে 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34 সংখ্যাগুলোকে ফিবোনাক্সি বা ফিবোনাচ্চি, কি বললাম, ফিবোনাক্সি বা ফিবোনাচ্চি সংখ্যা বলা হয়। এখন এগুলোকে কেন ফিবোনাচ্চি সংখ্যা বলা হয় এটি যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। দেখো ফিবোনাচ্চি সংখ্যা কাকে বলে। পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান হলে এই ধরনের সংখ্যাগুলোকে ফিবোনাক্সি বা ফিবোনাচ্চি সংখ্যা বলে। যেমন আমি এখানে পাচ্ছি 0, 0-এর সাথে যদি 1 যোগ করি তাহলে পরবর্তী একটা পাচ্ছি, অর্থাৎ আমি যদি এই পদটা বের করতে চাই তাহলে তার পূর্ববর্তী 2 পদ যোগ করব। কি বললাম স্যার, আমি যদি কোনো একটা পদ বের করতে চাই এই ফিবোনাচ্চি অনুক্রমের, তাহলে তার পূর্ববর্তী 2 পদের যোগফল বের করব। আমি যদি 1-এর সাথে 1 যোগ করি তাহলে এখানে পাচ্ছি 2, তাহলে আমি এই 2 পাওয়ার জন্য তার পূর্ববর্তী 2 পদ কি করেছি, যোগ করেছি। তাহলে সহজ ভাষায় যদি আমরা বলতে চাই, আমরা যদি একটি ফিবোনাচ্চি অনুক্রমের একটি পদ বের করতে চাই তাহলে তার পূর্ববর্তী 2 পদ কি করা লাগবে, আমাকে যোগ করা লাগবে। যোগ করলে আমি পরবর্তী পদটা পেয়ে যাব। এরপর দেখো এখানে তারা বলে দিছে 2 পাওয়া যায়, এর পূর্ববর্তী 2 পদ যোগ করলে এই 2 পাওয়ার জন্য তারা পূর্ববর্তী 2 পদ 1 আর 1কে যোগ করছে। একইভাবে 3-এর বেলায় 21-এর বেলায় এই কাজটি করছে। তারা আমাদেরকে একটা কাজ দিছে, সেটা হচ্ছে পরবর্তী 10টি ফিবোনাক্সি সংখ্যা বের করো। এখন এখানে আমি যদি এই পদটা বের করতে চাই, এই জায়গার পদটা যদি আমি বের করতে চাই তাহলে 21-এর সাথে কাকে যোগ করতে হবে, 34-কে। এখন আমি যদি 21-এর সাথে 34-কে যোগ করি, দেখো আমি যদি 21-এর সাথে 21 যোগ 34 সমান সমান আমি পাচ্ছি কত, যোগ করলে পাচ্ছি 55। এবার আমি এই 34-এর সাথে যদি 55-কে যোগ করি তাহলে তার পরবর্তী পদটা পেয়ে যাব। তাহলে 34 যোগ 55 সমান সমান এখান থেকে আমরা পাচ্ছি 89। আমরা যদি এই 55-এর সাথে 89টা যোগ করি তাহলে তার পরবর্তী পদটা পেয়ে যাবে 144। এভাবে তুমি এর পরবর্তী পদটা যদি বের করতে চাও 89-এর সাথে 144 যোগ করো, তাহলে পরবর্তী পদটা তুমি পেয়ে যাবে। এবার এই জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে, এবং এই সূত্রটা আমাদের উদাহরণে এবং মেইন অঙ্কে রয়েছে। এই সূত্রটা যদি আমরা লক্ষ্য করি, স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়। স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 0 থেকে বড় সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন আমি স্বাভাবিক সংখ্যার যোগফলটা বের করব। তাহলে দেখো এখানে তার একটা দিচ্ছে, দেখো প্রথমে আমরা ধরে নিব, ধরি ক দিয়ে আমরা 1 থেকে 10টা স্বাভাবিক সংখ্যা নিলাম। এই 1 থেকে 10টি স্বাভাবিক সংখ্যার যোগফলটাকে আমরা ক ধরলাম। এবার ক সমান এই যোগফলটাকে আমরা বিপরীতভাবে লিখলাম। এই যোগফলটাকে আমরা বিপরীতভাবে লিখলাম, প্রথমে 10, তারপর 9, তারপর 8, তারপর 7, তারপর 6, 5, 4, 3, 2, 1 এভাবে বিপরীত করে লিখলাম। এরপর এই দুইটা আমরা যোগ করি, যোগ করে আমি যদি এটাকে 1 নং ধরি, এটাকে যদি আমি 2 নং ধরি, তাহলে আমি 1 আর 2 যোগ করতেছি, তাহলে 1 যোগ 2, 1 আর 2 যোগ করলে এই ক এর সাথে ক যোগ করলে আমি পাচ্ছি 2ক, এই 1 এর সাথে 10 যোগ করলে পাচ্ছি আমি কত 11, 2 এর সাথে আমি 9কে যোগ করলেও পাচ্ছি 11। একইভাবে আমি এখানে প্রত্যেকটা পদ
অর্থাৎ এই পদের সাথে এই পদ যোগ করলে পাচ্ছি 11, এই পদের সাথে এই পদ যোগ করলে পাচ্ছি 11। এভাবে আমি বসিয়েছি। এখানে টোটাল পদ পাচ্ছি আমি কয়টা? 10টা। এখানে একটা, দুইটা, এভাবে আমি টোটাল পাবো 10টা। তাহলে সেজন্য আমরা লিখছি 2 ক 1 প্লাস কত? 1 প্লাস 10। 1 প্লাস 10 কেন লিখছি? কারণ এখানেও পাচ্ছি আমি 11, এখানেও পাচ্ছি 11, এখানেও পাচ্ছি 11, এখানেও পাচ্ছি 11। টোটাল এভাবে আমি যদি বের করি টোটাল পদ পাবো 10টা। এই 10টি পদের যোগফলটা হবে কত? এই 10টা পদের যোগফল হচ্ছে সবসময় 11, সেজন্য আমি একটা লিখলাম। তাহলে 11 ইন্টু 10, কারণ আমার পদ ছিল 10টা। 11 ইন্টু 10, তাহলে এই যে টুটা, এই টুটা এখানে গুণ আকারে, সমানের এই পাশে আসলে সেটা চলে যাবে ভাগ আকারে। তাহলে এটা হচ্ছে ভাগ আকারে। তাহলে 1 আর 10 যোগ করলে আমি পাচ্ছি কত? 11। 11-র সাথে 10টা কি আকারে আছে? গুণ আকারে। ডিভাইডেড বাই 2 সমান সমান আমরা এটা আর এটা গুণ করে পাচ্ছি কত? এটা আর এটা গুণ করলে আমরা পাচ্ছি 110। এই 110কে আমি 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 55। তাহলে এখান থেকে আমরা যদি এই যে যোগফলটা বের করলাম সেই জিনিসটা যদি আমরা এখান থেকে লক্ষ্য করি তাহলে দেখব এখানে প্রথম সংখ্যা এই যে প্রথম সংখ্যা যেটা ছিল সেটা, অর্থাৎ প্রথম পদ, এরপর এটা হচ্ছে আমার শেষ পদ। প্রথম পদ যোগ কি? শেষ পদ। প্রথম পদ পেয়েছিলাম আমি কত? প্রথম পদ পেয়েছিলাম আমি 1, শেষ পদ পেয়েছিলাম কত? 10, কারণ আমার শেষ সংখ্যাটা ছিল 10। প্রথম সংখ্যাটা ছিল 1, শেষ সংখ্যাটা কত ছিল? আমার প্রথম সংখ্যাটা ছিল 1, শেষ সংখ্যাটা ছিল আমার কত? 10। সেজন্য এখানে আমি লিখছি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যাটা কত? তাহলে দেখো তো 1 থেকে 10 এর ভিতর পদ সংখ্যা কত? 1 থেকে 10 এর ভিতর পদ সংখ্যা হচ্ছে তোমার 10। সেজন্য এখানে পদ সংখ্যার মানটা আমরা বসিয়েছিলাম 10 ডিভাইডেড বাই 2। তাহলে এখন যদি আমি তোমাদেরকে একটা দেখো ম্যাথের কথা বলি। দেখো আমি তোমাদেরকে বললাম 20 যোগ 21 যোগ 80। আমি এই যে একটা ধারা দিলাম, এই ধারাটার সমষ্টিটা তোমাকে বের করতে বলছি, যোগফলটা। তাহলে এই যোগফলটা তুমি কি বের করতে পারবা? একটু দেখো এখানে প্রথম পদটা কত তোমার? এখানে প্রথম পদটা হচ্ছে তোমার 10, শেষ পদটা 80। তাহলে প্রথম পদ পাচ্ছ তুমি 10, শেষ পদ পাচ্ছ তুমি 80। এটা যদি তোমাকে বের করতে বলে যোগফলটা, তাহলে কিভাবে বের করবা? একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে এখানে প্রথম পদ পাচ্ছি আমরা, যোগফলটা যদি আমরা বের করতে চাই, প্রথম পদ পাচ্ছি 20, প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যাটা কত? 20 থেকে 80 এর ভিতর তোমার পদ সংখ্যা কয়টা? এটা তোমাকে একটু বুঝতে হবে। দেখো আমি যদি লিখি 1 থেকে 10, এখানে পদ সংখ্যা কত তোমার? এখানে পদ সংখ্যা হচ্ছে তোমার 10। এবার যদি আমি তোমাকে বলি 20 থেকে 30, এখানে পদ সংখ্যা কত বলো তো? 20 থেকে 30 আমরা যদি গণি 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, তাহলে এখানে আমরা পদ সংখ্যা পাচ্ছি 11। এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে পদ সংখ্যা পেয়েছিলাম আমরা কত? প্রথমে পদ সংখ্যা পেয়েছিলাম আমরা 10, এরপর পরবর্তীতে আমরা পদ সংখ্যা পেয়েছি 11। একইভাবে আমি যখন 20 থেকে 80-র মধ্যে ব্যবধানটা বের করতে যাব, তখন এখানে আমি পাবো কত? এখানে পাবো যে আমি 81। কত হয়? 81 ডিভাইডেড বাই 2। এখন আমি ক্যালকুলেশন করে এই অঙ্কের আনসারটা নিয়ে আসতে পারি। এই পর্বটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।